মার্চে আসতে পারে করোনার আরেকটি আঘাত, প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা। ফাইজারের টিকা পাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় আয়োজন। পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। মার্চেই চালু হতে পারে ঢাকা টরন্টো রুটে বিমানের সরাসরি ফ্লাইট, মাত্র 17 ঘণ্টাতেই যাওয়া যাবে যুক্তরাষ্ট্র। ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর, 759 গোলে বসলেন অস্ট্রিয়ার বিকানের পাশে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। মার্চ মাসে করোনার আরও একটি আঘাত আসতে পারে বলে আশঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ে জাতির পিতার আজীবন সংগ্রাম ও দীর্ঘ কারাজীবনের কথা। বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশের একমাত্র নেতা যিনি দলকে সংগঠিত করতে মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন। তার জনতা তাদেরকে যে তিনি কত ভালোবাসতেন সেটা হলো সব থেকে বড় কথা, যে বাংলার মানুষকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। সেই মানুষের কাছেই তিনি ছুটে গিয়েছিলেন। দীর্ঘ 9টা মাস যে কারাগারে ছিলেন, সেখানে তার উপর যে অত্যাচার নির্যাতন, তিনি আপনারা লক্ষ্য করবেন সুখে কিরকম দরিদ্রী হয়ে যান, 40 পাউন্ড ওজন তার কমে যায়। জাতির পিতার প্রত্যাবর্তন দিবসে সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দেশকে মুক্ত রেখে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াক, স্বাধীনতা বিরোধীরা তা কখনো চায়নি। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা যে এ জাতির বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। প্রধানমন্ত্রী জানান, করোনার ভ্যাকসিন পেতে সরকার আন্তরিক এবং শিগগিরই তা হাতে আসবে। তবে নিরাপদ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি। যত ভ্যাকসিন যাই আমরা দিই না কেন, তারপরেও কিন্তু সকলকে কিন্তু এই মাস্ক পরা, হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটা বলে ভিটামিন সি এবং ডি অর্থাৎ রোদে থাকা, এই ধরনের খাবার খাওয়া, এগুলো আমাদের সবাইকে মানতে হবে। আর এগুলি মেনেই কিন্তু আমরা এই করোনা ভাইরাসে কিছুটাও নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। কাজে সেটা আমাদের রাখতে হবে, কারণ আপনাদের মনে আছে মার্চ মাসে করোনা সব থেকে বেশি ক্ষতি করেছিল আমাদেরকে। কাজে সেই সময় হয়তো আবার একটা ধাক্কা দিতে পারে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চ ও 10ই জানুয়ারির ভাষণ থেকে রাজনীতিবিদ ও নতুন প্রজন্মকে অনুপ্রেরণা নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যে জাতির জন্য জাতির পিতা এত ত্যাগ স্বীকার করে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 17 এবং নারী 8 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,781 জনের। 181টি ল্যাবে 24 ঘণ্টায় 12,920 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,071 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.29%। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,22,453 জনে। সুস্থ হয়েছেন আরও 737 জন। এ নিয়ে মোট সুস্থ 4,66,801 জন। ফাইজারের ভ্যাকসিনও পাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্স থেকে 8 লাখ ডোজ পাওয়ার সুযোগ আছে ফেব্রুয়ারির মধ্যে।
তবে সংরক্ষণ নিয়ে জটিলতা থাকায় আপাতত ঢাকার ফ্রন্ট লাইনারদের মধ্যেই ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ সীমিত রাখার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবার জন্য স্বল্প মূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করছে আন্তর্জাতিক টিকা জোট কোভ্যাক্স। এখান থেকে চাহিদার 20 ভাগ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বাংলাদেশ ফাইজারের ভ্যাকসিন নিতে চায় কিনা তা জানতে বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের কাছে চিঠি দিয়েছে কোভ্যাক্স। বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ। ভ্যাকসিন চেয়ে আবেদন করতে হবে 18 জানুয়ারির মধ্যে। নরমালি ওনাদের কাছে চাইতে হবে 18 তারিখের মধ্যে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা মনে করি যে কোনো ভ্যাকসিনই আমাদের দেশের মানুষের জন্য এখন কাজে লাগবে, সুতরাং আমরা পজিটিভলি দেখছি এটাকে, এবং কিভাবে এটাকে আনা যায় সেই জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি। ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেশের কোথাও এই তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। বড় জটিলতা হলো এই তাপমাত্রায় পরিবহনও করতে হবে। অবশ্য ভ্যাকসিন প্রয়োগের আগে 5 দিন পর্যন্ত 2 থেকে 8 ডিগ্রিতেও রাখা যায়। এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিউরিং ট্রান্সপোর্ট -70 ডিগ্রি টেম্পারেচারে থাকতে হয়। আমরা কোল্ড চেইনের ফ্রিজার ম্যানেজ করাটা হয়তো সহজ হবে, কিন্তু ট্রান্সপোর্ট এত অল্প সময়ের মধ্যে ম্যানেজ করা সহজ নাও হতে পারে। বিভিন্ন আমাদের সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা ল্যাবরেটরি আছে সেগুলো দেখছি, প্রাইভেট সেক্টরেও কোথাও যদি থেকে থাকে কোনো হাসপাতালে বা ফার্মাসিউটিক্যালস, আমরা সেগুলোকেও এক্সপ্লোর করছি। যদি না হয় সেই ক্ষেত্রে আমি বলেছি যে লাস্ট পরিকল্পনা হচ্ছে প্রয়োজন হলে আমরা কিনবো। 0.25 ভাগ জনসংখ্যার জন্য প্রথম দফায় 8 লাখ ডোজ মিলবে কোভ্যাক্স থেকে, যেটা ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য, এটা সবার জন্য, আর যেহেতু অল্প সংখ্যায়, তো সেই ক্ষেত্রে ফ্রন্টলাইন হেলথ কেয়ার ওয়ার্কাররা যে সমস্ত জায়গায় সংক্রমণ বেশি এবং যারা কোভিড হাসপাতালে কাজ করছেন সেই রকম প্রায়োরিটি জায়গায় আমরা হয়তো দিব। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে, মে মাসের আগে, অবশ্যই মে মাসের পরে না। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে প্রয়োগ হচ্ছে ফাইজারের করোনা ভ্যাকসিন। এরই মধ্যে অনুমোদনও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যে কোনো সময় হতে পারে বলে জানিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি জানায়, মাঠে বইমেলার আয়োজন না করতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বইমেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির। লেখক ও প্রকাশকদের বাধার মুখে সে পদ থেকে সরে আসে বাংলা একাডেমি। প্রতি বছর 1 ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না। বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিন খান সহ 52 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এতদিন পরও মুক্তিযোদ্ধা তালিকায় বঙ্গবন্ধুর খুনির নাম থাকার দায় নিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী। তালিকাটি আরও যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭০তম সভায় 52 জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত হয়। গেজেট প্রকাশ হয় 5 জানুয়ারি। তালিকা থেকে বাদ পড়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেউদ্দিন খান। মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সময়ে ও পরে পদবি ও ঠিকানার গরমিলের কারণে এতদিন তার নাম তালিকা রয়ে গিয়েছিল। গেজেট হয়ে গেছিল আপনার 75-15 আগে বঙ্গবন্ধুকে হত্যা করার পর। ওইদের ওই পদ পদবিগুলোর একটু গরমিল থাকায় আমাদের একটু বের করতে সমস্যা হয়েছে। এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারি মাসে মুক্তিযোদ্ধাদের খসড়া ও যাচাই বাছাই শেষে 26 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কারো বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তালিকা থেকে বাদ পড়বে। 26 মার্চ আমরা তালিকা প্রকাশ করব। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তদন্তাধীন থাকবে, তারা তদন্তের পরে তাদেরটা প্রকাশ করব। মন্ত্রী আরও জানান, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন বাহিনীতে যোগ দেওয়া সদস্যদের অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে বাহিনীগুলো। এটি আইন বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। বলেন, তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা নয়, পরীক্ষা নিরীক্ষা করে তাদেরও সনদ বাতিল করা হবে। সেনাবাহিনীতে বা বিমান বাহিনীতে বা বিজিবিতে বা পুলিশে ভর্তি হওয়ার সময় জিজ্ঞেস করছে যে তুমি মহান মুক্তিযুদ্ধের সময় কি করেছো, বলেছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। তার পাশে লিখে দিয়েছে মুক্তিযোদ্ধা এবং পরবর্তীকালে গেজেট করে দিয়েছে। এটা তো তারা করতে পারে না। সেরকমও বহু
প্রায় 10-12 হাজারের মতো আছে আমাদের জানা মতে। আমরা ইতিমধ্যেই সেগুলো বাতিল করে আবার এফেক্ট দেই নাই, একটা অসন্তুষ্টির কারণে সেগুলো যাচাই বাছাই করে পরে আমরা বাতিল গেজেটটা করব। তিনি জানান, যাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হবে ভাতা ও সুযোগ সুবিধা পাবে না তারা। চলতি মাসে সংসদ অধিবেশনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পাশ করে এবছরই রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আগে থেকে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারপরও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকে। এতে একই দলের একাধিক প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন কর্মী সমর্থকরা। তবে প্রার্থী নিয়ে বিএনপিতে বিরোধ না থাকলেও মাঠে নেতাকর্মীদের নেই তেমন উপস্থিতি। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা, চলছে মাইকিং, প্রার্থীরা ব্যস্ত জনসংযোগ নিয়ে। সব মিলিয়ে দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন প্রার্থীরা। টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এবারও নৌকার প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুল। আজকে শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের কৃষিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সারা ধনবাড়ী এক এবং অভিন্ন, এবং সমস্ত মানুষ আজকে নৌকার পিছনে ঐক্যবদ্ধ। বাধা বিপত্তি বা কিছু সরকারি কিছু এটা আসবেই, তারপরে জনগণের মত যেখানে বেশি, জনগণ যেদিকে যাবে ইনশাআল্লাহ সেদিকে সকল কিছুর পরে জনগণের মতটা, জনগণের চাওয়াটা প্রতিষ্ঠিত হবে। এখানে কিশোরগঞ্জ পৌরসভায় দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র পারভেজ মিয়া। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালি। হবিগঞ্জের মাধবপুরে মেয়র পদে বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন দুজন। শেষ পর্যন্ত নৌকার পক্ষেই তারা কাজ করবেন বলে আশা দলীয় প্রার্থীর। দুইজন বিদ্রোহী প্রার্থী আছেন, তাদের ব্যাপারে আমি বলবো এখনো সময় আছেন, আপনারা বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার আদর্শকে মাইনা নৌকার আশা উঠুন, নৌকার বিজয়কে নিশ্চিত করুন। মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের প্রার্থী শিপার উদ্দিন আহমেদ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শফি আলম ইউনুস জয়ের চ্যালেঞ্জে মাঠে রয়েছেন। খাগড়াছড়ি পৌরসভাতে বর্তমান মেয়র দলীয় সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। নাটোরের গুরুদাসপুরেও রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কলাবাগানে এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি ফারদিন ইফতেখার দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার এ আদেশ দেয়। ফারদিনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা আলামতের তালিকা আদালতের কাছে জমা দেওয়া হয়েছে। মামলায় গ্রেপ্তার দিহান গত শুক্রবার ঢাকার সিএমএম আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে দিহানের বিরুদ্ধে বৃহস্পতিবার কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা। প্রতিদিন ডাইরেক্ট মোবাইলে কথা হচ্ছে, আর যে সোশ্যাল মিডিয়ার স্পেশালি মেসেঞ্জারে তাদের হচ্ছে, মেসেজ আদান প্রদান হচ্ছে লম্বা সময় ধরে, এবং সেখানে অবশ্যই কিছু আলামত এসেছে যে আলামতগুলো হচ্ছে প্রমাণ করে যে তাদের ভিতরে পূর্ব পরিচয় এবং সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ডিএসসিসির সাবেক মেয়র সাইদ খোকনের বক্তব্যকে প্রলাপ বলে মন্তব্য করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে তার সমালোচনা করা হচ্ছে। মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি নেই বলেও জানান তাপস। এদিকে তাপসকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে ধানমন্ডিতে মিছিল ও সমাবেশ হয়েছে। ডিসেম্বরে অবৈধ দোকান উচ্ছেদে মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয় ফুলবাড়িয়া সুপারমার্কেট 2 এবং সুন্দরবন স্কয়ার মার্কেটের অন্তত 1800 দোকান। এসব অবৈধ দোকান বরাদ্দের সাথে নাম আসে সাবেক মেয়র সাইদ খোকনের। এ উচ্ছেদকে অবৈধ বলে অভিহিত করেন সাইদ খোকন। শনিবার মানববন্ধন ডেকে অবৈধ দোকান উচ্ছেদ করায় তাপস মেয়র হিসেবে অযোগ্য বলে মন্তব্য করেন। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। পরদিন রোববার নগর ভবনে এক অনুষ্ঠানে
বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে এসব মন্তব্য করছেন সাবেক মেয়র। জানান, কারোর বাধায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ হবে না। কেউ ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে উম্মাদের মতো যদি প্রলাপ করে, সেই প্রেক্ষিতে আমি যে দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। নিজের মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা রেখে দুর্নীতি করছেন তাপস। সাইদ খোকনের এমন মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি। বলেন, মধুমতি ব্যাংকে সিটি কর্পোরেশনের টাকা স্থানান্তরে কোনো দুর্নীতি হয়নি। মধুমতি ব্যাংকও সেরকম একটি বেসরকারি ব্যাংক, যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করে চলেছে। সুতরাং এটা কোনো আইন বহির্ভূত কিছু নেই, আর এখানে দুর্নীতিরও কোনো লেশ মাত্র নেই। দুর্নীতি তখন হয় যখন কেউ উৎকোচ গ্রহণ করে। এদিকে সাইদ খোকন বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন এমন দাবি করে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে ডিএসসিসির 15 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় সাইদ খোকনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়। আজকে তারা উচ্ছেদ, আপনি তার জন্য দায়ী, আমাদের মেয়র মহোদয় দায়ী না। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, তাপস ও সাইদ খোকনের পাল্টাপাল্টি বক্তব্য দলীয় কোনো কিছু নয়, এগুলো তাদের ব্যক্তিগত, দল কোনোভাবেই এর দায় নেবে না। মেয়র তাপস সাহেবের ব্যাপারে যে সাইদ খোকন বক্তব্য দিয়েছে, এগুলো তাদের ব্যক্তিগত বক্তব্য, এখানে কোনো দলের কোনো কিছু নেই। নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। পিবিআইকে 31 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঢাকা থেকে সরাসরি টরন্টো যাওয়ার সুযোগ মিলছে। মার্চে চালু হতে পারে বিমান বাংলাদেশের ফ্লাইট। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3টি ফ্লাইট চালানো হবে। রুটটি চালু হলে 17 ঘন্টায় যাওয়া যাবে যুক্তরাষ্ট্র। বহরে নতুন নতুন এয়ারক্রাফট যুক্ত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক রুটের সংখ্যা বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এবার বিমান চলাচল শুরু হচ্ছে ঢাকা টরন্টো রুটে। এই রুট চালু করতে গত বছরে আবেদন করে বিমান। এতে সম্মতি দিয়ে বেইজ স্টেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার কথা জানায় কানাডা। তবে করোনার কারণে নিরাপত্তা ব্যবস্থা সরাসরি পরীক্ষা না করে বিকল্প উপায়ের কথা ভাবছে দেশটি। আমরা একটা মেইল পেলাম যে তারা খুব সম্ভবত ডকুমেন্টগুলো ইন্সপেকশন করে হয়তো তারা সেটা কমপ্লিট করবে, ফিজিক্যাল ভেরিফিকেশনটা তারা যাবে না, যেহেতু তারা জানে বাই দিস টাইম যে আমাদের ডিএফটি অডিটগুলো রেগুলারই হচ্ছে এবং এইসব ডকুমেন্ট তারা 2-1 দিনের মধ্যে তারা লিস্ট অফ ডকুমেন্ট চাইবে, সেগুলো দিলে হয়তোবা তারা আর ফিজিক্যাল ভেরিফিকেশন না করে শেষ করতে পারে। বিমান জানায় এই রুটে চলাচল করবে ড্রিমলাইনার -9। এতে মোট যাত্রী আসন 298টি। এই রুট দিয়ে যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার অন্য দেশে যাত্রী নিতে এয়ার কানাডার সঙ্গে চুক্তিও করেছে বিমান। আবার যাত্রী চাইলে অন্য এয়ারলাইন্সও ব্যবহার করতে পারবে। এতে অন্য রুটের চেয়ে 5 ঘন্টা কম সময়ে যাওয়া যাবে নিউ ইয়র্ক, কমবে খরচও। তবে এখনো ভাড়া নির্ধারণ করেনি বিমান। আমরা ইনিশিয়ালি সপ্তাহে 3টা শুরু করব, আর আমাদের সাথে অনওয়ার্ড নর্থ আমেরিকান ডেস্টিনেশনগুলো এয়ার কানাডা ক্যারি করবে, সেই অ্যারেঞ্জমেন্ট তাদের সাথে আমাদের আছে। ঢাকা থেকে টরন্টো 13.5 ঘন্টার মতো লাগবে, ফলে এই দিক থেকে ধরেন 13.5 ঘন্টা যদি লাগে, নিউ ইয়র্কে 17 ঘন্টা কাছাকাছি এরকম সময় বুঝতে পারবে। মার্চে দেশের ভেতরেও 2টি রুট চালু করতে যাচ্ছে বিমান। আকাশপথে যোগাযোগ হবে যশোর চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রামের। এছাড়া দিল্লি, চেন্নাই, ব্যাংকক রুটে দ্বিগুণ করা হবে ফ্লাইট। এজন্য শিগগিরই বহরে যুক্ত হচ্ছে আরও 2টি -8-400। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্রলীগের বর্তমান কমিটির মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে হয়নি দায়িত্ব বন্টন। সেই সাথে আশ্বাসের 2.5 বছর পার হলেও পদ পায়নি 50 জনের ওপরে পদবঞ্চিত নেতা। যদিও ছাত্রলীগের সভাপতি বলছেন, দ্রুতই এই সমস্যার সমাধান হবে। 2019 সালের 13 মে ছাত্রলীগের 301 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি দেয় সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেই কমিটিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করা 50 জনের উপরে নেতা কোনো পদ পায়নি। দাবি আদায়ে আন্দোলনও করেন তারা। পরে সমস্যা সমাধানের আশ্বাসে প্রত্যাহার করা হয় আন্দোলন কর্মসূচি।
এরপর 2019 সালের সেপ্টেম্বরে শোভন এবং রাব্বানী পদত্যাগ করেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তাদের নেতৃত্বের 1 বছর পার হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। রাকিব হোসেন 11 বছর ধরে ছাত্রলীগের রাজনীতি করছেন। এর আগের 2 কমিটিতেই পদে ছিলেন, কিন্তু 2019 সালের নতুন কমিটিতে তাকে বাদ দেয়া হয়। এখনো নিয়মিত কর্মসূচি পালন করছেন। আমাদের এমন একটা অবস্থা হয়েছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করি, কিন্তু আমাদের কোনো পদ নেই। তিনি শুরু থেকেই এই পদবঞ্চিতের ব্যাপারটা জানেন, তারপরও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কেন এটা সুরাহা করতেছে না সেটা আমরা জানি না। ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের মধ্যে রয়েছে হতাশা। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে গেলে অন্ততপক্ষে যে ছেলেগুলো বা যে মেয়েগুলো এই পদের জন্য বা এই পদ পাওয়ার আশায় রাজপথে রয়েছে, তারা অন্ততপক্ষে এদের জীবনের যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিতে পারে। এদিকে ছাত্রলীগের বর্তমান কমিটির মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। কমিটির অনেকেই বলছেন কোনো কার্যক্রমে তাদের মতামত নেওয়া হয় না। একদমই করে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের যে এক্সট্রা মানে আমাদেরকে বঞ্চিত করে, কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকে বঞ্চিত করে তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা এক ধরনের স্বেচ্ছাচারিতা। সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানান ছাত্রলীগের সভাপতি। যে শূন্যস্থান যেগুলো পূরণ করা দরকার, 32 জন বাদ দিয়েছি এবং ইতিমধ্যে কিছু নেতাকর্মী চাকরিতে যোগদান করেছে। সব মিলে আমাদের 48টা পদের মতো খালি হয়েছে। তবে এই জায়গায় আমরা যোগ্য নেতৃত্ব যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এবং যাদের শ্রম সংগঠনের প্রতি, তাদের মধ্যে থেকে আমরা আমাদের শূন্যস্থান পূরণ করব। এদিকে দ্রুত সমস্যার সমাধান না হলে ক্যাম্পাস খোলার পরে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পদবঞ্চিত নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার বাতাস 2 বছরের মধ্যে সর্বোচ্চ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের বায়ুমান সূচক অনুযায়ী রোববার বেলা 11টা থেকে দুপুর 1:45 পর্যন্ত গড়ে দূষণের মাত্রা ওঠে 502 পর্যন্ত। দুপুর 1টার পরে কিছুটা কমে দাঁড়ায় 221-এ। এর আগে গত 21 নভেম্বর ঢাকায় সর্বোচ্চ বায়ু দূষণের মাত্রা 315-তে ওঠে, যাতে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় 1 নম্বরে উঠে এসেছিল ঢাকা। সে থেকে ক্রমাগত বায়ু দূষণের মাত্রা শুধু বাড়ছেই। বিশেষজ্ঞরা বলছেন 6 ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা সম্প্রতি অনেক বেড়ে গেছে। ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত 6 নদীর মধ্যে 4টিতে ব্যারাজ দিয়েছে ভারত। এতে মনু, খোয়াই, মুহুরী ও গোমতী নদীতে বেড়েছে দূষণ। স্বাভাবিক পানি প্রবাহ হারিয়ে অস্তিত্ব সংকটে থাকা এই 6 নদী বাঁচাতে কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। তবে পরিবেশ ও নদী গবেষকরা বলছেন 35 বছর ধরে তথ্য চালাচালি চললেও কাজে কোনো অগ্রগতি নেই। তিস্তা চুক্তি ঝুলে আছে কয়েক দশক। গঙ্গা পদ্মা ছাড়া ভারতের সঙ্গে অভিন্ন 53 নদ নদীর চুক্তিও অনিশ্চিত। এমন এক প্রেক্ষাপটে মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার নদীর পানি বন্টন নিয়ে চুক্তিবদ্ধ হতে চাইছে প্রতিবেশী 2 রাষ্ট্র। 1985 সাল থেকে এই 6 নদ নদীর তথ্য উপাত্ত চালাচালি করছে 2 দেশ। এই অবস্থায় মনু, খোয়াই, মুহুরী ও গোমতীর উজানে বাঁধ দিয়ে একতরফা পানি অপসারণ করেছে ভারত। ভারতে এই নদীগুলোর উজানে কিছু কিছু জায়গায় তারা ব্যারেজ করে পানি প্রত্যাহার করছে বা বিভিন্নভাবে পানি উত্তোলন করছে বা ডাইভার্ট করছে। আমরা এই তথ্যগুলো চেয়েছি, কারণ একটি ফ্রেমওয়ার্ক চুক্তি তৈরি করার আগে এই ইনফরমেশনগুলো বা এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। প্রত্যেকটা নদীতেই কোনো না কোনো সমস্যা রয়েছে। আমরা তো জানি উত্তর পূর্ব থেকে জাদুকাটা নদী দিয়ে অনেক বর্জ্য আসে, আমাদের সারি দিয়ে অনেক বর্জ্য আসে, মনু দিয়ে আসে, খোয়াই দিয়ে আসে। কাজেই এই সমস্ত ট্রান্সবাউন্ডারি নদী ভারতের সাথে যে নদীসমূহ রয়েছে সেইগুলির ব্যাপারে কম্প্রিহেন্সিভ আলোচনা ভারত এবং বাংলাদেশের হওয়া দরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি স্বাক্ষর হলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। এই 6 নদী পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে ঢুকেছে। তাই পানি বন্টন সমঝোতায় 3 রাজ্যকেও যুক্ত করা হচ্ছে। শুধু নদীর পানিটাকে আমরা 2 দেশের মধ্যে ভাগাভাগি না করে কিছু পরিমাণ পানি আমাদের নদীর জন্য রেখে দিতে হবে, এবং এখানে 2 দেশের মধ্যেই এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এবং একটা সম্মত হয়েছে যে হ্যাঁ, আমরা এনভায়রনমেন্টাল ফ্লোটাকে আমরা কনসিডার করব। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকা 5টি দেশ এটার অংশীদার।
কাজেই এই অভিন্ন নদী ব্যবস্থাপনার জন্য 5টি দেশকেই একসাথে কাজ করা দরকার। তবে 6 নদী ছাড়াও তিতাস ও মাথাভাঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোচ্চার ঢাকা দিল্লি। এই লক্ষ্যে দর্শনা ও ত্রিপুরায় 2টি বর্জ্য পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমিহীনদের নিরাপদ আশ্রয় দিতে যে আবাসন সেটি নির্মাণ হয়েছে বেড়িবাঁধের বাইরে। বরগুনার নিদ্রাচরের আশ্রয়ণ প্রকল্প প্লাবিত হচ্ছে অল্প জোয়ারে। এছাড়া ঝড় জলোচ্ছ্বাসের ঝুঁকির মাঝে সংস্কারের অভাবে জরাজীর্ণ বাসগৃহে থাকছেন বরগুনা জেলার 36টি আবাসনের 20,000 হতদরিদ্র মানুষ। কর্তৃপক্ষ দুর্ভোগের কথা স্বীকার করলেও এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। 2019 সালে তালতলির নিদ্রাচরের খাস জমিতে ভূমিহীনদের জন্য আশ্রয় প্রকল্পে গৃহ নির্মাণ করে উপজেলা প্রশাসন। তবে বেড়িবাঁধের বাইরে থাকায় চরম দুর্ভোগে আছেন সেখানে আশ্রয় নেওয়া হতদরিদ্র মানুষরা। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি সামান্য বাড়লেই প্লাবিত হয় এখানকার ঘরগুলো। নদীর ঢেউয়ের তোড়ে ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস শঙ্কায় দিন কাটাচ্ছেন আশ্রয় প্রকল্পের বাসিন্দারা। আমাকে স্থানীয় তো স্থান দেশে এ জায়গায় দেশকা হ্যাঁ ঘরকুলি দিতে হলে আমরা বন্যা হইলেও আমরা আশ্রয় পাইতাম। মানুষজন থাউনি দেয় একটু বেরি বের দিলে তো একটু আমরা আশ্রয় কেন্দ্রে থাকতে পারি। ব্লক দিয়ে বড় ধরনের কোনো বেরিবেদ দেয় তাহলে এই আবাসন সরকার টিকিয়ে রাখতে পারবে, নচেত সরকার এই আবাসন টিকিয়ে রাখতে পারবে না। শুধু তালতলি নয়, বরগুনা সদর, পাথরঘাটা সহ জেলার প্রতিটি আশ্রয় প্রকল্পের অবস্থায় নাজুক। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বসবাস অযোগ্য হয়ে পড়েছে ঘরগুলো। কল নাই, তারপর বাথরুমে দরজা নাই, এই কল নেই, জানলা নাই, রং নাই, পানি পরে ঘর দেয়া ওই তো পানি পরে হ্যাঁ ওই লিসলে তলাই যায় হ্যাঁ বড় বন্যাল তো মানে বাড়ি বাড়ি দৌড়ান লাগে। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনকে এসব সমস্যা জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে জনপ্রতিনিধিরা বলছেন এসব সমস্যার সমাধানে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আমরা লিখিত পাঠিয়েছি যে এই আশ্রয় প্রকল্পগুলো থাকার অনুপযোগী, সেটা দ্রুত মেরামতের মাধ্যমে কার্যকর ব্যবস্থা করা। বরগুনা 6 উপজেলায় আশ্রয় প্রকল্পের মোট 36টি আবাসনে বাস করছে প্রায় 3,500 পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর প্রভাবে 2020 সালে বড় ধরনের মন্দা দেখেছে দেশের ফুলের বাজার। নতুন বছরে সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় ফুল চাষী ও ব্যবসায়ীরা। তবে তারা বলছেন লোকসান কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি সহযোগিতা। প্রণোদনার পাশাপাশি ফুল চাষীদের জন্য স্থায়ী বাজার তৈরি ও বাজারজাতকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি অধিদপ্তরের হিসেবে সাভারের প্রায় 300 হেক্টর জমিতে গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা ফুল সহ বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির ফুল চাষ হয়। কিন্তু গত বছর করোনার কারণে সব ধরনের সামাজিক উৎসব বন্ধ থাকায় প্রায় কোটি টাকার ক্ষতির দাবি ফুল চাষীদের। নতুন বছরে বিভিন্ন দিবসকে ঘিরে ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় ব্যস্ত সাভারের ফুল চাষীরা। অবশ্য এই বছরেও লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কায় তারা। সবথেকে বড় পাইকারি বাজার শাহবাগ যদি বদ্ধ না থাকতো তাহলে আমার এই 10 মাসে 2 থেকে 3 লাখ টাকা আমার ইনকাম হইতো। সামনে দুটো দিবস আছে, ঠিক আছে, পিছনে একটা দিবস চলে গেছে, তো ওই দিবসও আমরা ভালো দাম পাই নাই। চাষীদের আর্থিক ক্ষতি বিবেচনা করে সহযোগিতা করার চেষ্টা চলছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা। পাশাপাশি দেয়া হচ্ছে ফুল চাষে প্রয়োজনীয় পরামর্শ। করোনাকালীন কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা পরিষদ থেকে কিছু বরাদ্দ নিয়েছি এবং একটা ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যেটা আমরা হয়তো সব চাষিদেরকে দিতে পারবো না। আমরা 50 থেকে 80 জন ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আমরা একটা উপজেলা পরিষদের থেকে অর্থায়নের মাধ্যমে কৃষকদেরকে সহযোগিতা করতে পারবো। গত বছর করোনা ও আমপানের প্রভাবে উৎপাদিত ফুল নষ্ট হওয়ায় 80 থেকে 85 কোটি টাকার আর্থিক ক্ষতির কবলে পড়েন যশোরের ফুল চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু সে অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। করোনা ভাইরাসের প্রভাব পড়ছে, এখন সামনে যে অনুষ্ঠানে যদি দাম খুব পড়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 25 ফেব্রুয়ারি আছে, 14 ভালোবাসা দিবস আছে, আশা করছি এতে যদি মূলত কিছু দাম টাম পাই তাহলে আমাদের কিছু নিয়োগ পরিমাণে যদি পড়ায় তাহলে হবে। প্রণোদনার পাশাপাশি ফুল চাষীদের জন্য স্থায়ী বাজার তৈরি ও বাজারজাতকরণে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কৃষকদের কৃষি বিভাগ থেকে পরামর্শ, পাশাপাশি তাদের স্বল্প সুদে যাতে লোন পেতে পারে সে ব্যাপারে সহযোগিতা ছাড়াও প্রতিনিয়ত তাদের পাশে থেকে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেবা দিয়ে যাচ্ছে। যশোরে প্রায় 650 হেক্টর জমিতে গ্লাডিওলাস, জারবেরা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা সহ বিভিন্ন ফুলের চাষ হয়। প্রতি বছর 120 থেকে 150 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেতুর অভাবে বাঁশের ভেলায় করে যুগ যুগ ধরে শুটকি নদী পার হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কয়েক হাজার মানুষ। এদিকে মুন্সিগঞ্জের পোড়াগঙ্গা খালের উপরে সেতু না থাকায় 25 বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন সিরাজদি খানের মানুষ। নড়াইলের লোহাগড়ায় তুষখালী নদীতে 1 বছর আগে সেতু হলেও সংকট সংযোগ সড়কের সমাধানে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। হবিগঞ্জের বানিয়াচংয়ে এভাবেই বাঁশের ভেলায় করে চলছে শুটকি নদী পারাপার। হাওড়াঞ্চলের এই উপজেলার 15 গ্রামের মানুষের এই কষ্ট নিত্যদিনের। কৃষিপণ্য, গবাদি পশু পারাপারও করতে হয় ভেলায়, এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আবেদন করে মিলেছে কেবল আশ্বাস। তাই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে তৈরি করা হয়েছে বাঁশের ভেলা। প্রশাসন বলছে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। বাঁশের বুড়াতে ফার্ম লাগে, ওই এখানে আমরা বাস করতে খুব কষ্ট। আমরা এখানে একটা ব্রিজ হইলে দইরা খুব আমরা ভালো হয়। আমরা এই শুটকি নদীর মাঝে একটা ব্রিজ চাই। আমরা এই বাঁশের এই বুড়া বাইন্দে আমরা ফার্জে হই, আমরা খুব কষ্ট হয়। আমরা উপজেলা পরিষদ থেকেও এখানে একটি ব্রিজ করার জন্য সুপারিশ করব এবং সরকার সম্ভবত যাচাই করে যদি ফিজিবিলিটি স্টাডি করে সম্ভব হয়, আশা করি এখানে একটা ব্রিজ হবে। সেতু সংকটে ভোগান্তিতে আছেন মুন্সিগঞ্জের সিরাজদি খান ও লৌহজং উপজেলার 10 গ্রামের মানুষও। 25 বছর আগে এই দুই উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে পোড়াগঙ্গা খালের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সে সময় 8টি পিলার বসানোর পর বন্ধ হয়ে যায় সেতুর কাজ। এরপর আর কোনো কাজ হয়নি। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকু আর বর্ষায় নৌকা যাতায়াতের একমাত্র মাধ্যম স্থানীয়দের। এই মানুষের যাইতে অনেক কষ্ট হয়। পোলা মানুষ পরেও জায়গা, বুড়া মানুষ এরা পরে জায়গা। জীবনে ঝুঁকি নিয়ে এ বাসার সাকরদা যাই। 10-15টি গ্রাম আসছে, প্রায় 10 হইতে 20,000 লোক যদি এই ব্রিজটা হইতো প্রতিদিন যাওয়া আসা করত। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সেতুটি নির্মাণে বরাদ্দের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ব্রিজটা হওয়া দরকার, এই মর্মে আমি আসলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর একটি প্রতিবেদন দাখিল করব। এদিকে নড়াইলের লোহাগড়ায় তুষখালী নদীর উপর সেতু নির্মাণের 1 বছর পরও হয়নি সংযোগ সড়ক। তাই 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জনগণের কোনো কাজেই আসছে না। এই ব্রিজের ওঠানামার জন্য ভ্যানও যাচ্ছে না, রিক্সাও যাচ্ছে না, কোনো গাড়ি যাতায়াতের ব্যবস্থা নেই। ব্রিজটা ওভারটেক করে যাতে বলি 15 টাকা হতো, 20টা একটা লোকের সংখ্যা বাড়িয়ে যেত, চলাচলতি বেশি হতো, এটা আমাদের সুবিধা হতো। ক্ষতিপূরণ না দিয়ে জমিতে সড়ক নির্মাণ করতে গেলে বাধা দেন মালিকেরা, বন্ধ হয় কাজ। অধিগ্রহণের আওতায় পড়া জমির জন্য মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ায় 62 আরোহী নিয়ে বিধ্বস্ত 737 বোয়িং বিমানটির ব্ল্যাক বক্সের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়েছেন অনুসন্ধানকারীরা। ব্ল্যাক বক্সটি উদ্ধারে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। পাশাপাশি মানুষের শরীরের কিছু অংশ এবং বিমানটির ল্যান্ডিং গিয়ার সহ কিছু ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে। এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড, পুলিশ, সেনা ও নৌবাহিনীর যৌথ দল। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার বিমান নিখোঁজের পরপরই জাভা সাগরে অনুসন্ধান শুরু করে ইন্দোনেশিয়ার সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। সারারাত অনুসন্ধান চালানোর পর রোববার ব্ল্যাক বক্সের অবস্থান চিহ্নিত করা গেছে বলে জানান ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি তিজাহাজান্তো। ব্ল্যাক বক্স থেকে 2টি সংকেত পাওয়া যাচ্ছে। আশা করছি আমরা খুব দ্রুত ব্ল্যাক বক্সটি উদ্ধার করতে পারব। পরে এটি ট্রান্সপোর্ট সেফটি কমিটির কাছে পাঠানো হবে। তারা ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। ব্ল্যাক বক্সটি উদ্ধারে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। এরই মধ্যে বিমানটির ল্যান্ডিং গিয়ার সহ বেশ কিছু ধ্বংসাবশেষও পাওয়া গেছে। এছাড়াও মানবদেহের অংশ এবং যাত্রীদের কয়েকটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। নিহতদের চিহ্নিত করতে স্বজনদেরকে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
langsung dipimpin dari Panglima sudah. আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা মানবদেহের অংশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। স্বজনদের ডিএনএ সঙ্গে মিলিয়ে তারপর সেগুলো হস্তান্তর করা হবে। এখনো উদ্ধার কাজ চলছে। Di sini membackup, kita siapkan tim SAR. এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিমানবন্দরে ভিড় করতে শুরু করেন যাত্রীদের স্বজনরা। তাদের সহায়তায় খোলা হয়েছে তথ্যকেন্দ্র। বিমানটিতে আমার পরিবারের 4 জন ছিল। ছুটি কাটানোর জন্য 3 সন্তানকে নিয়ে স্ত্রী তার স্বামীর কাছে যাচ্ছিল, কিন্তু এই মর্মান্তিক পরিণতি হলো তাদের। বিমানটিতে আমার পরিবারের 5 জন যাত্রী ছিল। কান্না ছাড়া আমার এখন আর কিছুই করার নেই। বিধ্বস্ত বিমানের যাত্রীদের স্বজনদের প্রতি শোক প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি যাতে জীবিত কাউকে উদ্ধার করা যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জাতীয় পরিবহন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার 62 আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে দেশটির পন্তিয়ানাকে যাওয়ার সময় উড্ডয়নের 4 মিনিট পর বিধ্বস্ত হয় বোয়িং 737 বিমানটি। এর আগে 2018 সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে 189 যাত্রী নিহত হন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েকদিনের তুলনায় বিশ্বে কমেছে একদিনের সংক্রমণ ও মৃত্যু। রোববার 6 লাখ নতুন রোগীর সন্ধান মিলেছে। একদিন আগেও এই সংখ্যা ছিল 7,31,000-এর বেশি। 24 ঘন্টায় মারা গেছে প্রায় 9,000। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,67,00,000 আর এ পর্যন্ত প্রাণহানি 19,42,000-এর বেশি। এক সপ্তাহের মধ্যে রোববার সবচেয়ে কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। 1,500-এর বেশি মানুষ মারা গেছে দেশটিতে। শনিবারও এই সংখ্যা ছিল 3,000-এর বেশি। নতুন বছরের প্রথম 10 দিনে যুক্তরাষ্ট্রের 27,000-এরও বেশি মানুষ মারা গেছে। যুক্তরাজ্যে দৈনিক মৃত্যু কমলেও আক্রান্তের সংখ্যা 50,000-এর বেশি। প্রথম ধাপে সংক্রমণ রোধে সফল হলেও দ্বিতীয় ধাপে বিপর্যস্ত জার্মানি। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 40,000। সংক্রমণ রোধে 31 জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। করোনায় মৃত্যু হয়েছে পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসকের। আবারও অনন্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ডে অস্ট্রিয়ান স্ট্রাইকার ইয়োসেফ বিকানের পাশে বসেছেন CR7। প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের সমান 759টি গোলের মালিক রোনালদো। রোববার রাতে সিরিয়াতে সাসোলোর বিপক্ষে গোল করে অনন্য মাইল ফলক স্পর্শ করেন পর্তুগিজ তারকা। 3-1 ব্যবধানের জয় শেষ গোলটি CR7-এর। ম্যাচের যোগ করা সময়ের গোলে বিকানের রেকর্ডে ভাগ বসান তিনি। রেকর্ডটি ছুঁতে 1039 ম্যাচ লাগলো রোনালদোর। 18 বছরের কেরিয়ারে গড়ে প্রতি মৌসুমে 42টি করে গোল করেছেন 5 বারের বর্ষসেরা ফুটবলার। আরব আমিরাতের T10 লিগে খেলার এনওসি পেয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান। টুর্নামেন্টে দুজনই খেলবেন বাংলা টাইগার্সে। রোববার 2 তরুণ অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি। 25 জানুয়ারি উইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে। এরপর আফিফ মেহেদীকে পাবে বাংলা টাইগার্স। এর আগে অংশগ্রহণ নিশ্চিত হয় মুক্তার আলীর। তাসকিন মোসাদ্দেকও আসরে দল পেয়েছেন। 28 জানুয়ারি শুরু হবে T10 লিগ, শেষ হবে 6 ফেব্রুয়ারি। শুরু থেকেই আফিফ মেহেদীকে পেতে আশাবাদী বাংলা টাইগার্স। করোনাকালেও দেশি বিদেশি অ্যাথলেট সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্চে আসতে পারে করোনার আরেকটি আঘাত, প্রধানমন্ত্রী সতর্ক বার্তা। ফাইজারের টিকা পাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় আয়োজন। পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থীদের নিয়ে বিপাকে আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। মার্চে চালু হতে পারে ঢাকা টরন্টো রুটে বিমানের সরাসরি ফ্লাইট। মাত্র 17 ঘন্টাতেই যাওয়া যাবে যুক্তরাষ্ট্র।
ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ড রোনালদোর, 759 গোলে বসলেন অস্ট্রিয়ার বিকানের পাশে। এই ছিল এখনকার মতো সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।